প্রমোশনের পর ম্যানেজার হিসেবে আজ আমার প্রথম দিন। কেবিনে ম্যানেজারের চেয়ারে বসে মনটা আনন্দে ভরে গেল। তবে কাজের দায়িত্বও প্রচুর বাড়ল, তাই কাজে মন দিলাম। আমি রাহুল রায়, এই আইটি কোম্পানিতে দীর্ঘ 5 বছর ধরে কাজ করছি। এটা আমার প্রথম প্রমোশন। আমার স্ত্রী সরলা মারা যাওয়ার পর আমি একেবারে একা হয়ে পড়ি। আর গ্রামের বাড়ি আমাদের চাকর নীলুর দায়িত্বে দিয়ে আমি শহরে চলে আসি এই আইটি কোম্পানিতে চাকরি নিয়ে। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। May I come in, sir? ইয়েস। Good morning, sir. কেমন লাগছে বলুন? This is your first day as a manager. ভালোই। চলুন স্যার, আজ অফিসের শেষে এই দিনটা সেলিব্রেট করি কোনো একটা ভালো হোটেলে। না না, আমার কাজ আছে, তুমি যাও, নিজের কাজ করো। আপনাকে কিন্তু আজ দারুণ লাগছে। আপনাকে আমার খুব ভালো লাগে স্যার। বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছেন? এখন তুমি যাও চাঁদনি। ওকে ওকে বাই। আমি কিন্তু উত্তরের অপেক্ষায় থাকলাম। উফ, কি জ্বালা! মেয়েটা শেষে আমার পেছনেও পড়ল। মে আই কামিং স্যার? আরে মানিক, এসো এসো। আর কেবিনের ভেতরে স্যার না বললেও চলবে। প্রথমে তুমি আমার বন্ধু, তারপর স্টাফ। যাক, ম্যানেজার হয়ে বন্ধুকে ভুলে যাওনি তাহলে। তা চাঁদনি কি বলছিল? আরে ভাই, ও আবার আমার পেছনে পড়েছে। হ্যাঁ, পড়াটাই তো স্বাভাবিক। তুমি এখন ম্যানেজার, তা কি বললে? মাথা খারাপ। আমি বিবাহিত। আমি আমার স্বর্গীয় স্ত্রীর স্মৃতি নিয়ে ভালোই আছি। তা ভালো ভালো, অল দ্য বেস্ট। আমি যাই এখন, কাজ আছে অনেক। ওকে, যাও, আমিও কাজে মন দিই। আসি। অফিস শেষে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছি। শুনেছি আপনি নাকি একাই থাকেন? আচমকা চাঁদনির গলা শুনে আমি চমকে গেলাম। বললাম, কেন? চলুন আজ আপনার বাড়ি থেকে ঘুরে আসি। কোনো দরকার নেই। আচ্ছা তাই? আপনি জানেন না আপনি কি মিস করছেন। ওকে, আবার কাল দেখা হবে। বাই। এর একটা উপায় বের করতেই হবে। এই ঝড়ের কাছ থেকে কি করে রেহাই পাওয়া যায় ভাবতে লাগলাম। আরে রাহুল, কিছু খবর পেয়েছো? কি খবর? আরে কাল রাতে নাকি চাঁদনি মারা গেছে। বলো কি? কি করে? অ্যাক্সিডেন্ট। তাই আজ হাফ ডে দিয়েছে কোম্পানি। দেখো দেখো, মেল দিয়েছে। মানিক চলে গেল। মেয়েটার জন্য খারাপ লাগছে। এই অল্প বয়সে ওর আত্মার শান্তি কামনা করি। তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। খাওয়া দাওয়া করছি, ঝমঝম করে বৃষ্টি নামলো। যাক, একটু আরামে ঘুমানো যাবে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বৃষ্টি সমান তালে চলছে। মনোরম আবহাওয়ায় চোখ বুজে এলো। ঘুমিয়ে পড়লাম। রাতে কি একটা পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। বৃষ্টি তখনও চলছে। চোখ খুলতেই মনে হলো আমার বিছানার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। সেই দিকে মুখ ফেরাতেই সেটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। এসব হয়তো আমার মনের ভুল।
মনকে শান্ত করে খোঁজার চেষ্টা করলাম সেই শব্দের উৎস। এ কি, ছবিটা পড়লো কেমন করে? মেঝেতে পড়ে ভেঙে গেছে সরলার ছবিটা। বিছানা থেকে নেমে ছবিটা তুলতে যেতেই আমি আতঙ্কে আঁতকে উঠলাম। পেছন থেকে আমার জামাটা যেন কে টেনে ধরে আছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কেউ নেই। আমার জামাটা আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। টানটা আর অনুভব করলাম না। কাঁপা কাঁপা হাতে ছবিটা তুলে টেবিলে রেখে দিলাম। তারপর তাড়াতাড়ি শুয়ে চোখ বন্ধ করে নিলাম। এই ঠান্ডা আবহাওয়াতেও রীতিমতো ঘামছি আমি। ঘুমালি নাকি গো? চমকে ফিরে তাকালাম পাশে। কে যেন আমার কানে ফিস ফিস করে কথা বলছিল, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি পাগল হয়ে গেলাম নাকি? এমন সময় আমার মনে হলো একটা ছায়া মূর্তি আমার সারা ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আর একটা দমকা হাওয়া আমার ঘরে ঘুরছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। চোখ বুঝতেও ভয় পাচ্ছি আমি। হঠাৎ কে যেন বলে উঠল, কি গো, ভয় পেয়েছো নাকি? চমকে উঠলাম। আরে, এই যে চাঁদনির গলা। তার মানে কি কি চাও তুমি? চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। যাবো বলে তো আসিনি, আমি তোমার সাথেই থাকবো, তোমার পাশে, তোমার অন্তরে। এবার দেখলাম ছায়ামূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হলো। চাঁদনি, কিন্তু মোটেই আগের মতো নয়। সারা শরীর সাদা ফ্যাকাশে, সারা গায়ে আর মুখে ক্ষত চিহ্ন। সেখান থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। সে কি বিভৎস মূর্তি! হাসতে লাগলো চাঁদনি, বলল, আমি তোমার কাছে আসছি রাহুল। এই বলে হাসতে হাসতে আমার দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসতে লাগলো চাঁদনি। আমি জোরে চিৎকার করতে শুরু করলাম, চলে যাও, চলে যাও, চলে যাও বলছি। আমার কাছে এসো না, এসো না, চলে যাও, চলে যাও, চলে যাও, চোখ খুলে দেখি বেলা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এত দেরি হয়ে গেল আজ। তাড়াতাড়ি স্নান করে কিছু খাবার বানাতে রান্নাঘরে গেলাম। হালকা কিছু খাবার তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কড়া বসিয়ে একটা ডিম ভাজতে শুরু করলাম। রাতের ব্যাপারটা প্রায় ভুলেই গেছি। স্বপ্ন দেখছিলাম হয়তো, না হলে এই আধুনিক যুগে ভূত আর কোথায়। মেয়েটার কাছ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ভাবছিলাম, তাই হয়তো তাকে নিয়েই এইসব আমার মস্তিষ্ক কল্পনা করেছে। স্বপ্ন যে নয় তা কড়ার দিকে তাকিয়েই বুঝতে পারলাম। কড়াই ডিমটা নেই, সামনে রাখা একটি প্লেটে সুন্দর করে সাজানো। কি করে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে আমি কড়াতে খুন্তি ঠেকাইনি পর্যন্ত। সত্যিই ঘোর বিপদে পড়েছি আমি। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে অফিসে পৌঁছালাম। শরীরটা খুব ক্লান্ত লাগছে। চোখ বুজে কিছুক্ষণ চেয়ারে বসে রইলাম। কি গো, শরীর খারাপ? চমকে উঠলাম। আবার সেই ফিসফিসানি। এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। কাজে মন দেয়া যাক। চুপচাপ বসে থাকলে এইসব আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরবে। কম্পিউটারের সুইচটা অন করলাম। আমার সামনে ফুটে উঠল কম্পিউটারের স্ক্রিন।
কিন্তু এ কি, চাঁদনির ছবি দেওয়া ওয়ালপেপার কি করে আমার কম্পিউটারে এলো? কাল তো এটা ছিল না। ছবিটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম চাঁদনির চোখের পাতা পড়লো। আমি রীতিমতো ভয় পেয়ে চেয়ারটা খানিকটা পিছিয়ে নিলাম। আবার শুনতে পেলাম সেই রক্ত জল করা হাসি। চাঁদনির ছবিটা হাসছে। এখন সে আর চাঁদনি নেই, এক রক্ত পিপাসী ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। তার সামনে মাংসাশী প্রাণীদের মতো দুটি বড় দাঁত, সেটা থেকে রক্ত টুকছে। তার লাল চোখ দুটো যেন আমায় গিলে খেতে আসছে। এ কি, চাঁদনির সেই পিশাচি রূপ এবার কম্পিউটারের স্ক্রিন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তার হাত দুটো এগিয়ে আমার গলা টিপতে আসছে। আমি ভয়ে চেয়ার ছেড়ে উঠে চিৎকার করে মানিককে ডাকতে লাগলাম। মানিক, মানিক, বাঁচাও, বাঁচাও আমায়, মানিক, মানিক। মানিক দৌড়ে এলো, তার সাথে আরো অনেকে দৌড়ে এলো। কি হয়েছে, কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? সবাইকে দেখে আমার ভয়টা কেটে গেল। আর সবাইয়ের সামনে এগুলো বলা উচিত নয় সেটাও মাথায় এলো, না হলে সবাই আমাকে নিয়ে রসিকতা করবে। একটু শরীরটা খারাপ করছিল, এখন ঠিক আছি। তোমরা যাও, যে যার কাজ করো। আর মানিক, একটু বসো, তোমার সাথে কথা আছে। সবাই চলে গেল। মানিককে টেনে নিয়ে গেলাম কম্পিউটার স্ক্রিনটা দেখাতে, কিন্তু কোথায় কি, সব আগের মতো। কাল যা ওয়ালপেপার ছিল তাই আছে। কি হয়েছে বলো তো? মানিককে বসিয়ে আগাগোড়া ব্যাপারটা খুলে বললাম। আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। আমি জানি এটা অন্য কেউ বিশ্বাস করবে না, কিন্তু তুমিও। কি করে বিশ্বাস করি বলো? তুমি জানো এসব অন্ধবিশ্বাস, ভূত পেতনি বলে কিছু হয় না। কি করে বোঝাই, আমার সাথে সত্যি এসব ঘটছে। তুমি বাড়িতে একা থাকো না? হ্যাঁ, তাই তো আরো চিন্তা। তোমার গ্রামের বাড়িতে সেই নীলকান্ত চাকর এখনো আছে তো? নীলু? হ্যাঁ, ও ওই বাড়িতেই থাকে। তুমি বরং কদিন ছুটি নিয়ে গ্রামের বাড়ি থেকে ঘুরে এসো। দিন কয়েক আরাম করলে তোমার শরীর এমনি ঠিক হয়ে যাবে। ওই সব নিয়ে টেনশন করো না। প্রস্তাবটা আমার ভালোই লাগলো। ওখানে গেলে নীলুর সঙ্গ পাওয়া যাবে, আর গ্রামের মনোরম পরিবেশে কদিন কাটিয়ে এলে মনটা ভালো হয়ে যাবে। আমাদের রিজনাল ম্যানেজার শিবনাথ বাবুকে গিয়ে ছুটির কথা বললাম। তা কদিনের জন্য ছুটি নেবে ভাবছো? আগে 2 সপ্তাহ। তা আবার হয় নাকি? জানি তুমি এতদিন ছুটি নাওনি, তা বলে 2 সপ্তাহ হবে না। তুমি বরং 1 সপ্তাহ ছুটি নাও। 1 সপ্তাহই বা কম কিসে। বেরিয়ে পড়লাম। গ্রামে পৌঁছে মনটা আনন্দে ভরে গেল। সেই পুরানো দিনগুলোর কথা মনে হতে লাগলো। তবে আমার স্ত্রী সরলার কথা খুব মনে পড়ছে। বাড়ির সামনে গিয়ে দেখি নীলু দাঁড়িয়ে। এতদিন পর মনে পড়লো বাবু, আসুন আসুন। তা কেমন আছো বলো আগে? ভালোই আছি। ঘরে ঢুকে ব্যাগটা রেখে দেয়ালে টাঙানো সরলা আর আমার ছবিটা চোখে পড়ল। মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। যাক, ওই দিক থেকে মন ঘোরানোর জন্য বাইরে বেরিয়ে এলাম। আজ কি রান্না করবো বাবু? কচি পাঁঠার ঝোল, ভাত, ডাল, শুক্তো এইসবই করো, দুজনে জমিয়ে খাওয়া যাবে। আগে বাবু, আমি একটু গ্রামটা ঘুরে আসছি, তুমি তাড়াতাড়ি বাজার করে রান্না বসাও। গ্রামের এদিক ওদিক একটু ঘুরে দেখলাম।
গ্রামটা অনেক পাল্টে গেছে, তবে এখনো শহর হয়ে যায়নি, গ্রামই আছে। সারাদিন কেটে গেল হাসি, গল্প আর খাওয়া দাওয়াতে। চাঁদনির ব্যাপারটা প্রায় ভুলেই গেছি, তবে কোনো অস্বাভাবিক ব্যাপারও ঘটেনি। যাকগে, বাঁচা গেছে। বিছানায় শুয়ে পড়লাম। নীলু পাশের ঘরে ঘুমাচ্ছে, প্রয়োজনে তাকে ডাকা যেতে পারে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চোখ খুলেই চমকে উঠলাম। তাড়াতাড়ি নেমে এলাম বিছানা থেকে। আমার একেবারে চোখের সামনে মুখ রেখে আমার পাশে শুয়ে আছে চাঁদনি প্রেতাত্মা। বিছানা থেকে নেমে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে থাকলো পেতনিটা। সারা শরীর ভয়ে ঠক ঠক করে কাঁপছে আমার। হঠাৎ মনে পড়লো নীলুর কথা। দৌড়ে তার ঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম। এ কি দেখছি আমি? নীলু আর নীলু নেই, এক বিভৎস জম্বিতে পরিণত হয়েছে সে। ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসছে। কি করব কিছুই ভেবে পেলাম না। আজ আর হয়তো আমি এদের হাত থেকে বাঁচবো না। প্রাণপণে দৌড় লাগালাম বাইরের দিকে। পেছনে ওদেরও দৌড়ানোর শব্দ, আর অট্টহাসিতে আমার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে এসেছি। সামনে তাকিয়ে থমকে দাঁড়ালাম। এবার আমি কি করব? আমার সামনে পেছন করে দাঁড়িয়ে আছে এক সাদা কাপড় পরা নারী মূর্তি। চুলগুলো তার হাওয়ায় উঠছে। আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। এমন সময় সেই নারী মূর্তি আমার দিকে ফিরে দাঁড়ালো, আর তার সাথেই থেমে গেল সব অশরীরের দাপাদাপি। শুধু একটা দমকা হাওয়া চারিদিকে বইতে লাগলো। শরীরটা একটু ধাতস্থ হতেই আঁতকে উঠলাম। এ যে সরলা! সরলা বলে উঠল, চলো তাড়াতাড়ি চলো, আমি তোমাকে ঘিরে নিয়ে চলেছি। মন্ত্রমুগ্ধের মতো চলেছি বাড়ির দিকে। আমার পেছনে পেছনে উড়ে উড়ে আসছে সরলা, আর আমার চারিদিকে বইছে একটা ঝোড়ো হাওয়া। তুমি কি করে এলে? এই দিনটার জন্যই তো আমি 5 বছর ধরে অপেক্ষা করছি। দৌড়াতে দৌড়াতে তুমি যেখানে পৌঁছেছিলে তার থেকে কিছুটা গেলেই শ্মশান। ওইখানেও যদি তোমাকে আজ নিয়ে যেতে পারতো তাহলে আজ ঠিক তোমায় মেরে দিত। নীলু তোমাকে তাড়া করেনি, সে ঘরে ঘুমাচ্ছে। এই সবই ওর মায়া, তোমাকে ভয় দেখিয়ে এখানে আনছিল। কিন্তু তুমি এসব জানলে কি করে? আমি আর মানুষ নেই রাহুল, আমি আত্মা। ঘটনাটা তোমাকে খুলেই বলি, না হলে আর হয়তো বলার সুযোগ পাবো না। আমাদের বিয়ের পর একদিন তুমি বাড়ি ছিলে না। তখন এক বাবা বাড়িতে ভিক্ষা করতে আসেন। ভিক্ষে দে মা, বাড়িতে আছিস মা? আমি বাড়ি থেকে এক বাটি চাল আর আলু নিয়ে ওনাকে দিতে আসি। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, তা তো শরীর যে মাঝে মাঝে খারাপ করে, স্বামীকে বলিসনি কেন? হ্যাঁ বাবা সে তো সামান্য জ্বর। বিধির বিধান মা, কেউ খণ্ডাতে পারবে না। আমি ভগবানের ওপরে না, আমি তোকে একটা তাবিজ দিচ্ছি, যত্ন করে রেখে দে। এটা কিসের তাবিজ বাবা? এই তাবিজ যে পড়বে তার কাছে কোনো ভূত পেদ আসতে পারবে না। কিন্তু এ তাবিজ আমাদের কি কাজে লাগবে? তোর নয়, তোর স্বামীর লাগবে, তবে এখনো দেরি আছে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তোকে আমি টাকা চেয়েছি? যা যা, কিছুদিন স্বামীর সেবা করে নে, যা। বাবা প্রচণ্ড রেগে গেলেন। কি সব বিড়বিড় করতে করতে বাবা চলে গেলেন।
আমি ভাবলাম সব ধাপ্পাবাজি, টাকা নেই বলেছি তাই রেগে চলে গেলেন। যাই হোক, তাবিজটা আমাদের ফটোর পেছনে রেখে দিলাম। কিন্তু কিছুদিন পরই আমি সব বুঝতে পারলাম। যখন আমি কলেরায় মারা গেলাম, তখন আমার বাবার সেই কথাগুলো সব মনে পড়ল। বিধির বিধান, কিছুদিন স্বামীর সেবা করে নে। তার মানে কি বাবা সত্যিই ত্রিকালদর্শী? সাথে সাথেই আমি তোমার জন্য ভয় পেয়ে যাই। তার মানে তোমার সম্বন্ধেও বাবা যা বলেছিল সবই ঠিক? ওই তাবিজ তোমার সত্যিই লাগবে? সেই থেকেই তোমার সাথে আছি আমি। তোমার শহরের ঘরের ওই ছবিটাতে আমি থাকতাম, তাই ওই শয়তানি চাঁদনি সবার প্রথমে ওই ছবিটাকেই ভেঙেছে। তাড়াতাড়ি গিয়ে তাবিজটা পড়ে নাও। আমি ঘরের মধ্যে গিয়ে তাবিজটা বের করে পড়ে নিলাম। মুক্তি, এবার আমার মুক্তি। বিদায়, চির বিদায়। আমার সামনে আমার সরলার দেহটা একটা আলোর বলে রূপান্তরিত হলো। তারপর সেটা ঘরের বাইরে বেরিয়ে মহাশূন্যের উদ্দেশ্যে রওনা দিল। না, যেও না, যেও না সরলা, আমাকে আমাকে একা ফেলে যেও না। ফিরে এসো, ফিরে এসো সরলা। দেয়ালে টাঙানো ছবিটা খুলে নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম আমি। সরলা, সরলা। কি হলো, কি হলো, কাঁদছেন কেন বাবু? কে? দিনু। দরজার দিকে তাকিয়ে দেখলাম ভোর হয়ে গেছে। সকালে উঠে কাঁদছেন কেন বাবু? না, কিছু না। বুঝতে পেরেছি বাবু, বৌমনির কথা মনে পড়ছে। কেঁদে আর কি হবে? যে যায় সে তো আর ফিরে আসে না, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে তাকে ছাড়া। তার চেয়ে বরং এক কাপ চা করি খান। করবি বলছিস? আচ্ছা তাই কর। যে যায় সে তো আর ফিরে আসে না। কতটাই বা দিতে পেরেছি মেয়েটাকে, তাও ও আমায় যা দিয়ে গেল তার ঋণ আমি কি করে শোধ করব? ভগবানের কাছে আমি প্রার্থনা করি জন্ম জন্মান্তর আমি যেন তোমার সাথেই থাকতে পারি সরলা। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।